আমন্ত্রণ বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রী। কিডনি কিংবা হৃদযন্ত্র মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ এবং নিজেকে সুস্থ রাখার জন্য কিডনি কিংবা হৃদযন্ত্র যেন ওতপ্রোতভাবে জড়িত। দর্শক, আপনি কি করে আপনার এই গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখতে পারেন এবং সচেতনতার ক্ষেত্রে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট, ঢাকা। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, যিনি সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, কার্ডিওলজি বিভাগ, কেজিএইচ, ঢাকা। দর্শক, কিডনি কিংবা হৃদযন্ত্র সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, কিডনি আমরা যেমনটি বলছিলাম, মানে একজন ব্যক্তিকে সুস্থভাবে জীবনযাপনের জন্য মানে এটির কোনো বিকল্প নেই। একটু জানতে চাই যে মানবদেহে কিডনির কাজ কি এবং কি কারণে এটি এত বেশি গুরুত্বপূর্ণ। যেটা একটু আগে আপনি বললেন যে ভাইটাল অর্গান, একটা হলো হার্ট আর কিডনি। তো কিডনির হলো দুটা পেয়ার্ড অর্গান আমাদের মানবদেহের পেছনের দিকে সিমের বিচির মতো, এটার 9 to 11 সেন্টিমিটার। কিডনি মূত্রনালী, মূত্রথলি, পেশাবের রাস্তা। এই কিডনির ফাংশন ট্রিমেন্ডাস ফাংশন কিডনি, অর্থাৎ আমরা যে খাবার খাই, ওষুধ খাই, যে কোনো জিনিস খাই, সেটা কিন্তু লিভারে মেটাবলিজম হবে এবং কিডনিতে এর যে খারাপ জিনিসগুলি বের হয়ে যাবে। তো প্রথম ফাংশন হলো এক্সক্রিটেড ফাংশন। দ্বিতীয় যেটা হলো এটা রক্তচাপ, আমাদের যে শরীরের এটা মেনটেন করে। তৃতীয় হলো আমাদের শরীরের যে লবণ, সোডিয়াম, পটাশিয়াম ঘাটতি, সেটা কিন্তু ওই কিডনিটা রেগুলেট করে। শরীরে যে পানি আসে সেই পানিটা কনসেন্ট্রেশন করা, ডাইলিউট করে আমরা শরীরের থেকে পানিটা বের করে দিই। এছাড়াও কিন্তু এটা অ্যাসিড বেস যেটা আমরা বলি, ভারসাম্য রক্ষা করে। আরেকটা হলো যে একটা তো হরমোন তৈরি করে, সেই হরমোনের ভিতরে মেইন হরমোন হলো ইরিথ্রোপয়েটিন আর অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এই দুইটাই গুরুত্বপূর্ণ। রক্তশূন্যতা কিডনির কিন্তু একটা উপসর্গ। যখন দুইটা কিডনি 80-90% ড্যামেজ হয়ে যাবে তখন রক্তশূন্যতা 7-8 সিভিয়ার এনিমিয়া হয়, সেটাও কিন্তু একটা কিডনির ভাগ। আরেকটা হলো এই যে হাড়ের যে মেটাবলিক যে চেঞ্জ, বোনের এবং যে ব্যথা, এগুলো কিন্তু ভিটামিন ডি, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এই যে কিডনির কাজ, এই কিডনির কাজ হলে আমাদের বডির প্রত্যেকটা সিস্টেম। আরেকটা জিনিস আমার অপোজিট যে অবস্থান, কিডনির সাথে হার্টের একটা, কিডনির সমস্যা হলে হার্টের সমস্যা এবং হার্টের সমস্যা হলে কিডনির সমস্যা। ইনফ্যাক্ট কিডনি ড্যামেজ হওয়ার পরে কিডনি যে রোগী মারা যায়, তাই সেটা কিন্তু মেইনলি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, অর্থাৎ হার্ট এবং ব্রেনের কমপ্লিকেশন। সেই জন্য কিডনি এবং হার্ট এটা কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে, পরিপূরক। এবং এই জন্য কিডনি এবং হার্ট এই দুইটা কিন্তু আমাকে থাকতে হবে। একটা জিনিস হলো কিডনির দুইটা অর্গান আছে, একটা অর্গান কিন্তু আমরা ডোনেট করতে পারি, বা একটা অর্গান কোনো কারণে জন্মগতভাবে ছোট থাকতে পারে, অথবা একটা অর্গান কোনো কারণে আমরা কেটে ফেলতে পারি ইনফেকশনের জন্য, এর জন্য। কিন্তু একটা কিডনি থাকলে কিন্তু মানুষ চলতে পারে। সেই জন্য আমরা যেটা বলি যে আমরা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করি, যে একটা কিডনি থাকলে একটা কিডনি আপনি দিতে পারেন সুস্থ থাকলে। কিন্তু একটা কিডনিতে মানুষ কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকতে পারে, তার ব্লাড প্রেশার, প্রোটিনিউরিয়া আমরা যে স্টাডি করে দেখেছি কোনো ডিফারেন্স নাই। কাজেই কিডনি একটা যেমন পেয়ার্ড অর্গান, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ সম্পূর্ণ সুস্থ থাকতে পারে। চমৎকারভাবে বলেছেন। একটু স্যার আপনার কাছে যেতে চাই যে আমরা হৃদযন্ত্র নিয়ে আলোচনা করব, কিন্তু একজন ব্যক্তির হৃদযন্ত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। স্যার যেমন বললেন যে দুইটি কিডনি থাকে, একটা কিডনি সমস্যা হলে আর একটা কিডনি চলে যায়, হার্ট কিন্তু একটা। সুতরাং হার্টে যদি কোনো সমস্যা হয় তো বাঁচার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমরা যেটা দেখি যে পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে প্রতি 3 জনে 1 জনই হচ্ছে হার্টের সমস্যাজনিত কারণে। এবং কিডনিতে আমরা দেখি যে কিডনি রোগীদের 50% পেশেন্টেরই কিন্তু কার্ডিয়াক প্রবলেম থাকে, এবং কিডনি রোগীদের মৃত্যুর কিন্তু একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে কার্ডিয়াক সমস্যা। এবং হার্টের রোগগুলো যদি আমরা দেখি যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো ইস্কেমিক হার্ট ডিজিজ, মানে হার্টের রক্তনালীতে ব্লকজনিত হৃদরোগ, যার আত্মপ্রকাশ হয় হার্ট অ্যাটাকের মাধ্যমে। এবং অধিকাংশ মানুষই দেখা যায় হার্ট অ্যাটাকের জন্য মৃত্যুবরণ করে। এছাড়াও আমরা দেখি জন্মগত হার্টের সমস্যা থাকে, যেমন হার্টের ভিতরে ছিদ্র থাকে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আমরা যেটাকে বলি।
তারপর হচ্ছে ভাল্বের সমস্যা থাকে, হার্টে দেখবেন 4টি ভাল্ব থাকে। এই ভাল্বগুলো হচ্ছে হার্টের একমুখী রক্ত চলাচলের জন্য, মানে ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম হিসেবে কাজ করে। এই ভাল্বগুলো তো সমস্যা হয়, যেমন আমরা দেখি বাল্বগুলো চিকন হয়ে যায় বা সরু হয়, বাল্ব প্রশস্ত হয়ে যায়, যেটাকে রিগার্জিটেশন বলে। বাংলাদেশে সবচেয়ে কমন হচ্ছে বাতজনিত হৃদরোগ, এবং এই বাতজনিত হৃদরোগের কারণে হার্টের ভাল্বে সমস্যা হতে পারে। এছাড়াও আমরা দেখি হার্টের মাংসপেশিতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে হতে পারে, যেমন ডেঙ্গু ভাইরাস, এর আগে যেমন কোভিড ছিল, এর কারণে কিন্তু হার্টের মাংসপেশি এফেক্টেড হয়। তাহলে হার্টের মাংসপেশিতে সমস্যা হয়, যেমন মায়োকার্ডাইটিস আমরা বলি, কার্ডিওমায়োপ্যাথি, এই ধরনের কারণে মাংসপেশিতে সমস্যা হয়। সবচেয়ে আরেকটা কমন যে জিনিস আপনারা দেখবেন যে হার্টের কার্যক্ষমতা কমে যায়, আমরা বলি যে হার্টের ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে, মানে এর ফলে হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর নিয়ে দেখবেন যে অনেক সময় রুগীরা আসে, মানে হার্ট ঠিকমতো কাজ করতে পারে না, যার জন্য হচ্ছে শ্বাসকষ্ট হয়, সমস্যাগুলো নিয়ে অনেক সময় রুগীরা আসে। এছাড়া আমরা দেখি যে হার্টের যে রিদম, আমরা জানি যে হার্ট 60 থেকে 90 বার প্রতি মিনিটে বিট করে, এবং দেখবেন যে হার্ট যে 1 লক্ষ বার একদিনে বিট করে, মানে বিশাল ব্যাপার না হার্টের যে কর্মযোগ্য। তাহলে এই যে রিদম যেটা, একটা হচ্ছে রেগুলার ফ্যাশনে হার্ট কিন্তু কাজ করে। এই রেগুলার ফ্যাশনের ভিতরেও কিন্তু ইরেগুলারিটিস হয়, যাকে আমরা বলি যে হার্টের ছন্দপতন বা এরিথমিয়া আমরা বলি। এরিথমিয়াও কিন্তু একটি মারাত্মক সমস্যা, অনেক সময় ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ফিব্রিলেশনের জন্য মানুষ কিন্তু মৃত্যুবরণ করে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখি যে হার্টের কিন্তু রেট কমে যেতে পারে, যেমন হার্টের যেটা 60 থেকে 70 রেট কমে গিয়ে অনেক সময় দেখবেন যে কিছু কিছু রোগীর বুকে মেশিন লাগানো থাকে, বলে ব্যাটারি লাগানো হচ্ছে না, পেস মেকার। তাহলে হার্টের রেট যখন কমে যায় তখন পেস মেকার লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে হার্টের কিন্তু অনেকগুলি রোগ, পেরিকার্ডিয়ামে রোগ হয়, পেরিকার্ডাইটিস, আবার হচ্ছে হার্টের ভিতরে টিউমারও হয়, যেমন আমরা দেখি হার্টে মিক্সোমা নামে এক ধরনের টিউমার কিন্তু হার্টে হয়। তারপর হার্টে ইনফেকশন হয় হার্টের ভিতরে, যাকে আমরা বলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে এই সমস্ত রোগগুলোই কিন্তু হার্টের প্রধান সমস্যা আমাদের দেশে। সবচেয়ে কমন যেটা এবং সবচেয়ে বেশি আমরা যেই জিনিস নিয়ে আতঙ্কিত, সেটা হলো ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যার আত্মপ্রকাশ হচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে হয়। একদমই, মানে নানাবিধ রোগে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে একজন ব্যক্তির। ছোট্ট একটি হৃদয় বা হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র যেভাবে বলি, কিন্তু মাল্টিপল ডিজিজ এবং ছোট্ট একটি জায়গায়, এবং নিজেকে সুরক্ষিত রাখাটা খুব বেশি জরুরি। একটু স্যারের কাছে যাব। স্যার, খুব চমৎকারভাবে আমরা ডিজিজ সম্পর্কে জানছিলাম, একটু যদি কিডনি সম্পর্কে জানি, যে আপনি তো নিয়মিত প্র্যাকটিস করছেন, এত বছরের অভিজ্ঞতা আপনার, কি কি ধরনের জটিলতাগুলো মূলত হয়ে থাকে কিডনিতে? আচ্ছা, আমি একটা দর্শকদের একটা টিপস দিতে চাই, যেটা একটু আগে বলেন। আমরা শ্বাসকষ্টের 3টা টিপস, মানে আমরা ক্লাসিক্যাল যেটা বলি, আমাদের শরীরে শ্বাসকষ্ট হলে 3টা জিনিস দর্শকদের জন্য। প্রথম হলো, এটা হলো কার্ডিয়াক প্রবলেম, উনি যেটা বলে হার্ট ফেলিউর। দ্বিতীয় হলো রেসপিরেটরি প্রবলেম, অর্থাৎ অ্যাজমা হতে পারে, নিউমোনিয়া হতে পারে। তৃতীয় হলো এই যে কিডনির জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়, যখন 2টা কিডনি 90% ড্যামেজ হয়ে যায়, মেটাবলিক অ্যাসিডোসিস জন্য, এটার জন্য শ্বাসকষ্ট। 3টা কারণে, কাজেই কোনো শ্বাসকষ্ট রাখলে আমরা 3টা জিনিস এক্সক্লুড করতে চাই। অনেক কারণ আছে, হার্টের প্রবলেম না চেস্টের প্রবলেম না কিডনির প্রবলেম, অনেক সময় আমরা এটা ধরতে পারি না। বাট টিপস ইজ দ্যাট হার্টের হলেও তো হার্টের প্রবলেম থাকবে, ব্লাড প্রেশার থাকলেও বাড়বে। চেস্টের হলে আমরা চেস্টের রঙকাই পাই স্টেথোস্কোপ দেওয়া, আর কিডনির যেটা সেটা কিন্তু কিছু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এগুলি এক্সক্লুড করার পরে তখন মেটাবলিক অ্যাসিডোসিস যেটা আমরা বলি, সেই টিপ দেওয়ার পরে এখন আসেন আপনার আসল প্রশ্নের উত্তর। প্রথমত যেটা কিডনির যেটা হয়, যেটা সবচেয়ে কমন, যেটা মেয়েদের হয়, যেমন ইউরিটাক ইনফেকশন একটা। তারপরে যেটা হলো আমাদের শরীরের যেমন মুখে পানি, পায়ে পানি আসলো, সেটা আমরা নেফ্রাইটিস বলি। তারপরে যেটা হয় যে আপনার রেনাল ফেলিউর, যেটা 3-5টা কারণে কিডনিটা ড্যামেজ হয়ে যায় ধীরে ধীরে। অনেক সময় আমরা বলি সাইলেন্ট কিলার, 80 কিডনি ড্যামেজ হয়ে যায়, কোনো উপসর্গ থাকে না বা রুগী বলে না, অথবা আমরা সচেতন না। এই 3টেই হতে পারে। সেটা হলো, একটা হলো ডায়াবেটিস প্রথম কারণ, দ্বিতীয় কারণ উচ্চ রক্তচাপ, তৃতীয় কারণ যেটা একটু আগে বলছিলাম যে নেফ্রাইটিস, অর্থাৎ কিডনির ছাতির একটা প্রদাহ, প্রোটিন লিক করতেছে, ব্লাডে অ্যালবুমিন লেভেল কমে যাচ্ছে, শরীরে পানি আসছে। সেটা ক্ষেত্রে প্রথমে পায়ে পানি আসবে, তারপরে মুখে পানি, তারপরে জেনারেলাইজড পানি আসবে। পঞ্চম কারণ হলো রাস্তা যদি ব্লক থাকে, অবস্ট্রাকটিভ, অর্থাৎ 2 দিকের 2 কিডনি পাথর আছে, অথবা রাস্তার মূত্রনালীতে পাথর আছে, অথবা ফাইনাল পাথ হয়ে, অর্থাৎ পেশাব যেখানে হয়, ছেলেদের প্রোস্টেট হতে পারে, অথবা রাস্তা পেশাবের রাস্তা শুরু হয়ে গেছে, ফাইনাল পাথে হতে পারে, যেটা ইউরেথ্রা ছেলেদের, অথবা মেয়েদেরও হতে পারে ইউরেথ্রা স্ট্রিকচার। আরেকটা হলো জন্মগত,
যে আপনি জানেন না আপনার পলিসিস্টিক কিডনি। সিস্ট কিন্তু এমনি কোনো ক্ষতিকারক না, একটা দুইটা সিস্ট থাকতে পারে। সিস্টটা জনগণ বুঝতে পারে না, সিস্ট হলো একটা ফোসকার মতো, অর্থাৎ ভিতরে পানি চারদিকে পর্দা, অর্থাৎ একটা আঙ্গুর ফলের মতো অথবা একটা ফোসকার মতো। এটা কিডনির চেহারা, এই জন্য আমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো ক্যান্সারও না, কিছু না। যদি অসংখ্য সিস্ট থাকে দুই কিডনি, তাহলে তো কিডনি ফাংশন হবে না, তখন এটা আপনার কিডনি ড্যামেজ করে। তখন কি হয়, উচ্চ রক্তচাপ হয়, প্রেশার সাথে রক্ত যায়, তারপরে পাথর তৈরি হতে পারে, তারপরে অ্যাসোসিয়েটেড একটা জন্মগত রোগ থাকলে আরও জন্মগত রোগ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে যে কিডনি রোগীর যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাম করে সিস্ট আছে কিনা, পেশাবের সাথে রক্ত যায় কিনা, বা কিডনির পাথর আছে কিনা, এই কয়টা জিনিস যদি জানতে পারি তাহলে অর্থাৎ আমি আমার কিডনির সামনে জানতে পারবো। আরেকটা হলো পেশাবে প্রদাহ, যেটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, ভেরি কমন, ভেরি কমন। বাট এই ক্ষেত্রে একটু আমি যদি অ্যাড করি আপনার সাথে, আমরা তো বলছি যে নারীদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকিটা অনেক বেশি, কিন্তু পুরুষদের হবার কি কোনো সংখ্যা রয়েছে বা কতটুকু সেখানে পার্সেন্টেজটা কি রকম? জিনিসটা একটু বুঝেন, জিনিস মানে দর্শকের, কারণ এটা বলা প্রয়োজন আছে, তারা সতর্ক হতে হবে। জীবাণুটা কিন্তু পায়খানার রাস্তায় পায়ুনালীর থেকে পেশাবে আসে, অর্থাৎ জীবাণুটা বাইরের থেকে আসে না, আপনি পায়ুনালীর থেকে পেশাবে। এখন দেখেন মহিলাদের পায়ুনালী আর পেশাবের খুবই ক্লোজ, কিন্তু ছেলেদের পায়ুনালী মানে ওইখান থেকে আসা খুব কম। ছেলেদের ইন্টারভিউ কমন না, মেয়েদের যেমন কমন সেটা না। সেই ক্ষেত্রে যদি ছেলেদের হয় এটা সিরিয়াসলি নিতে হবে। এখন যেটা হয় যে কোনো কারণে যদি জীবাণু কিডনি মূত্রথলিতে যায় তখনই কিন্তু ইনফেকশন হবে না, এটা মাল্টিপ্লিকেশন হতে হবে। তিনটা ফ্যাক্টর আমরা বলি, একটা হলো কতটুকু জীবাণু ঢুকলো, এক, দুই আমার ডিফেন্স বডি, যে পেশাব করে ফেলে দিলেন আপনারা বা মহিলারা টয়লেট না হলে পেশাব করেন না, এই ফ্লোতে কিন্তু জীবাণু বেড়ে যায়। তৃতীয় হলো ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া, অর্থাৎ এই জীবাণুটা আপনার কতটুকু ডিজিজ করতে পারে সেটাকে ভিরুলেন্স বলে। এই তিনটা ফ্যাক্টরের উপরে তৈরি হবে। তারপরে যেটা হবে, এই জীবাণুটা ধীরে ধীরে উপর দিকে উঠবে, উপরের দিকে এটা মূত্রনালী, তারপরে কিডনিতে যখন যাবে এটা খুব সিরিয়াস প্রবলেম, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। আর ব্লাডারে যেটা হয় সেটা সিস্টাইটিস বলি। তো কাজে এটা কিভাবে যায়, এমনিও যেতে পারে, অথবা জন্মগত রোগ, যেমন কিডনির মূত্রনালীটা যখন মূত্রথলিতে ঢুকে ওইখানে একটা সরু রাস্তা আছে, স্ট্রাকচার থাকে, আপনি যখন ব্লাডারটা কন্ট্রাক্ট করবেন পেশাবটা বাইরে যাবে, এটা উপরের দিকে যাবে না। কিন্তু ওখানে যদি ডিফেক্ট থাকে, যেমন ওনার বাল্বের ডিফেক্ট, আমাদের ওইখানেও আছে, সে এইখানে যদি ডিফেক্ট থাকে উপরের দিকে যাবে। এবং কাদের বেশি হয়, যাদের ডায়াবেটিস আছে, যাদের ওবেসিটি যারা আছে তাদের, তারপরে রিফ্লাক্স থাকে, অথবা বডি ইমিউন কমে যাচ্ছে, যেমন কিডনি ডিজিজ, অথবা যারা ইমিউন সাপ্রেসড, এইসব লোকদের সাসেপ্টেবল, তারা কিন্তু এই ইনফেকশনটা বেশি হয় এবং রিকারেন্ট ইনফেকশন হয়, হুইচ ইজ এ প্রবলেম। আরেকটু বলে দিই, এই ইনফেকশনের সাথে এখন যেটা প্রবলেম হচ্ছে যে আপনি জীবাণুটা মারতে হবে, সেই মারাটা আমরা ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিক দেই, অনেক সময় এটা কাজ করে না। কেন করে না তারও কারণ বলে দেই। আমাদের দেখা গেছে যে 60 to 70% ওই জীবাণুগুলি আমরা যে কমন অ্যান্টিবায়োটিক ইউজ করতে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। কেন করছে? অহরহ যে আমরা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যেমন কুইনোলিন গ্রুপ যেটা, তার সেফালোস্পোরিন গ্রুপ যেটা, হ্যাঁ, এগুলি ইউজ করলে 70, এটা থ্রুআউট ওয়ার্ল্ড অফ এটা প্রবলেম। এখন তো এমনি নয়, একটা সুস্থ লোক ইনফেকশন হলো, কিন্তু একটা রুগী যখন আইসিইউতে থাকে, যার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, লিভারের প্রবলেম আছে, ব্রেনের প্রবলেম, সেই ক্ষেত্রে যদি ইনফেকশন হয়, তখন যদি আপনি অ্যান্টিবায়োটিক না দিয়ে রুগীটা সেপ্টিসিমিয়া, আপনি রুগীটা রেনাল ফেলিওর হবে এবং সারা শরীরে চড়ে মারা যাবে। সো এই ঝুঁকিটার জন্য দর্শকদের বলি, ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সময় অ্যান্টিবায়োটিক খাবেন না। তাছাড়া আরেকটা প্রবলেম হয় যে আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই এবং মাল্টিপল ওষুধ খাই, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, ব্রেইনের ওষুধ, হার্টের ওষুধ, অনেক ওষুধ হয়ে যায়, সেই জন্য রুগীর রেজিস্ট্যান্স কমে যায়, বডির রেজিস্ট্যান্স কম থাকে, তখন যেটা হয় কিডনির উপরে প্রেশার পড়ে। কারণ একটা লিভার প্রেশার, সেই প্রেশারকে কিডনি অ্যাকিউট কিডনি ইনজুরি বলি বা অ্যাকিউট রেনাল ধীরে ধীরে কিনা। এবং সমীক্ষায় দেখা গেছে WHO 40% এই আইসিইউ রোগীরা অ্যাকিউট কিডনি ইনজুরিতে ভোগে, অর্থাৎ কিডনিটা নষ্ট হচ্ছে। কিডনি ইনজুরিতে এত ব্যক্তি ভুগছে, অনেক বিস্তারিত জানবো এটি সম্পর্কে, একটু স্যারের কাছ থেকে ঘুরে আসি। স্যার, যেমনটি বলছিলাম যে হার্টে যারা আক্রান্ত হচ্ছে তাদের মানে আক্রান্তের ঝুঁকি যেন প্রতিনিয়ত বাড়ছে, একটু জানতে চাই মানে কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? খুব সুন্দর প্রশ্ন, যেটা আমাদের সবারই জানা প্রয়োজন।
যে হৃদরোগ প্রতিরোধের জন্য আমাদের জানা উচিত যে কী কারণে হচ্ছে, ঝুঁকিগুলি বা কী, কেন কাদের হচ্ছে। যেমন আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজের ভিতরে হার্টের সমস্যাটা হচ্ছে মারাত্মক আকার ধারণ করে, যেটা হলো ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের পর এটাই কিন্তু ফ্লারিশ হয়ে আসছে সব দেশেই, বাংলাদেশেও কিন্তু এর চেয়ে মুক্ত নয়। এর জন্য অন্যতম যে কারণগুলো আমরা দেখি, 1 নম্বরে আমরা যে ধূমপানকে সবচেয়ে বেশি দায়ী করি, ধূমপান হচ্ছে 1 নম্বরে দায়ী। এর পাশাপাশি আমরা যেটা দেখি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের যেভাবে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তারপরে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি, এছাড়াও খাদ্য অভ্যাস যেটা হচ্ছে আমরা হার্ট হেলদি খাবার সবাই জানিও না কোনটা হার্ট হেলদি খাবার, সেই খাবার থেকে আমরা অনেকটাই দূরে থাকি। এবং বর্তমান বিশ্বে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ট্রান্সফ্যাট। দেখবেন যে প্রায় 20 থেকে 30টা দেশে, উন্নত দেশে কিন্তু ট্রান্সফ্যাট নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাই ট্রান্সফ্যাটটা আমাদের দেশে সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে, যেটা দেখবেন যে বারবার গরম করা যে তেলটা, এই তেলটাকে হাইড্রোজেনেশনের জন্য সেটা স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয় এবং সেটি হলো ট্রান্সফ্যাট। যেমন আমরা সবচেয়ে বেশি ভাজা পোড়া কিন্তু খাই, রমজান মাসে দেখবেন প্রচুর খাওয়া হয়। এছাড়াও সবসময় তার বেকারি ফুড, ফাস্ট ফুড, এগুলো সব কিছুর ভিতরে ট্রান্সফ্যাট থাকে। তার মানে রান্না করার পরে যে অবশিষ্ট তেলটা থেকে যায়, আমাদের দেশে অধিকাংশ মায়েরা দেখা যায় তেলটাকে প্রিজার্ভ করে রেখে দিচ্ছে, আবার পরের দিন সেই তেলে ডিম ভাজছে বা অন্য কিছু ফ্রাই করছে, ওই তেলটাই কনভার্টেড হচ্ছে, হাইড্রোজেনেশন হয়ে ট্রান্সফ্যাটে কনভার্টেড হয়। এছাড়াও আমরা যেটা দেখি, যেমন আমাদের হাঁটার অভ্যাস বর্তমানে যে আরবানাইজেশনের জন্য, যেমন প্রতিদিন 30 মিনিট করে হাঁটা উচিত, প্ল্যান করে প্রোগ্রাম করে, এবং সপ্তাহে 150 মিনিট মিনিমাম হাঁটা উচিত। তো সেই হাঁটা কিন্তু হচ্ছে না, ওজন বেড়ে যাচ্ছে, কায়িক পরিশ্রম আমাদের কিন্তু কম হচ্ছে, টেনশন, অস্থিরতা। যেমন হার্টে যদি একটা প্ল্যাক থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হবে না। যখনই আমি একটা মানসিক অস্থিরতার ভিতরে যাবো, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, ধূমপান করা হবে, তারপর ঘুমানো হচ্ছে না ঠিক মতো, এই অস্থিরতার কারণে কিন্তু প্ল্যাকটা ফেটে যায়, ফেটে যেয়ে কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে শুধু এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে হবে না, তার সাথে হচ্ছে একটা অস্থিরতা বা টেনশন কিন্তু কাজ করতে হবে। এছাড়া বর্তমানে আমরা যেটা দেখি, বায়ু দূষণও কিন্তু অন্যতম কারণ হিসেবে বর্তমানে বিশ্বে এটাকে বিবেচনা করা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখি যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমরা যে ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া মানে একটা শব্দ আছে, আমরা জানেন, যেটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, এই রোগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় আর্লি, একেবারে 10, 12, 20 বছর বয়সে কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে। সেখানে হচ্ছে এলডিএল কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে এবং এলডিএল কোলেস্টেরল রক্তনালীতে জমে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে ত্বরান্বিত করে ফেলে। এর পাশাপাশি আমরা যেটা দেখি, প্রোটিন সি, প্রোটিন এস, হোমোসিস্টিন লেভেল, এগুলো কিন্তু যদি কমে যায়, যেমন হোমোসিস্টিন বেড়ে গেলে, প্রোটিন সি, প্রোটিন এস কমে গেলে, তারপর ফসফোলিপিডের পরিমাণ যদি বেড়ে যায়, এই সমস্ত কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের পরিমাণ। তারপর বাংলাদেশে আপনি দেখবেন যে ট্রাইগ্লিসারাইড, আমরা লিপিড প্রোফাইল করলেই দেখবেন যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেশি। তো বর্তমানে এই ট্রাইগ্লিসারাইডকেও কিন্তু একটা হার্টের সমস্যার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মাল্টিপল ফ্যাক্টর, এর পাশে কিন্তু জেনেটিক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। যেমন ফ্যামিলিতে যদি কোনো একজন মেম্বার, যেমন 55 ইয়ার্স মেল, তার কম বয়সে যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে তার কিন্তু ফ্যামিলিতে অন্যান্যদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ফিমেল মেম্বার যেমন 65 ইয়ার্সের নিচে যদি হার্ট অ্যাটাক হয়, তাদেরও কিন্তু ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক বা হার্টের রোগ, এগুলো হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, যেখানে জেনেটিক ব্যাকগ্রাউন্ড, তার সাথে হচ্ছে এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড, এই যেমন মেলের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক, পোস্ট মেনোপজাল ফিমেলের বেশি হয়। বয়স বিবেচনা করলে আমরা দেখি 45 মেল, 55 ইয়ার্স ফিমেল, এদের হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টর, একটু আগে হবার ঝুঁকি রয়েছে, ফিমেলের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল মায়েরা তাদের সম্ভাবনা বেশি। তবে সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানে আমরা যেটা দেখি যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি, ধূমপান এবং কিডনির সমস্যা, এর সাথে কিন্তু হৃদরোগের সম্পর্ক সবচেয়ে বেশি। আচ্ছা, মানে আমরা অনেকগুলো তথ্য পেলাম, মানে আক্রান্তের ঝুঁকিতে প্রত্যেকটি ব্যক্তি রয়েছে যদি তিনি ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশায় আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও এবং আরেকটা স্টাডি থেকে বলে যে যারা হচ্ছে আমরা দেরিতে ঘুমায় এবং দেরিতে উঠে, বিরাট স্টাডি, ওখানে দেখা যায় তাদের ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। এবং এটি কিন্তু বর্তমানে বেশি হচ্ছে, আমাদের যে লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, তাতে করে আসলে আর্লি ঘুমানোর কোনো সুযোগ নেই। একটু স্যার আপনার কাছে যাব, যে অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে আমরা শুনছিলাম, অনেক বড় একটি পরিসংখ্যান বলছিলেন, প্রায় 40%। একটু জানতে চাই যে অ্যাকিউট কিডনি ইনজুরি আমরা বলতে কি বুঝি এবং কি করে বুঝবো অ্যাকিউট কিডনি ইনজুরি? আগে আমরা বলতাম যে অ্যাকিউট রেনাল ফেলিউর, একটা রেনাল ফেলিউর বললে যা এটা বলে একটা আতঙ্ক, এই জন্য এখন নোমেনক্লেচার একটু বদলা। অ্যাকিউট কিডনি ইনজুরি, আসলে প্রথমে তো ইনজুরি হয় কিডনিতে, যাই হোক কিডনিতে একটা ড্যামেজ হয়, ক্ষত হয়, তারপরে এটা আস্তে আস্তে যদি ঠিক মতো ট্রিট না করা হয় তখন এটা রেনাল ফেলিউরের দিকে চলে, অ্যাকিউট রেনাল ফেলিউর। ধীরে ধীরে কিছু কিছু অ্যাকিউট রেনাল ফেলিউর
ক্রনিক রেনাল ফেলিওর দিকে যায়। আরেকটা জিনিস উনি যেটা বলছে, জেনেটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার অভিজ্ঞতায় যাদের যেটা ওনাদের হার্টের প্রবলেম আর কিডনির প্রবলেম, যেটা বললাম যে ডায়াবেটিস ইজ এ ফার্স্ট কজ এখন ক্রনিক কিডনি ডিজিজ। এটা জেনেটিক। আমি যতগুলি রোগী দেখছি তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকবে। যাদের ফ্যামিলি হিস্ট্রি নাই, ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন বা ব্লাড প্রেশার, সব জেনেটিক থাকতেই হবে। প্রিডিসপোজ করে এনভায়রনমেন্ট ফ্যাক্টর অ্যান্ড আদার মেটাবলিক ফ্যাক্টরস। যেটা অ্যাকুট কিডনি ইনজুরি যেটা বলে ধীরে ধীরে হঠাৎ করে কিডনি অকেজো হয়ে যায়। কিভাবে বুঝবেন? একটা পেশাব বন্ধ হয়ে গেল হঠাৎ করে, শরীরটা ফুলে যাচ্ছে, সেটাও হতে পারে, নাও যেতে পারে। যেমন আগে ছিল, মেইনলি ছিল অ্যাকিউট ইনজুরি মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে ফ্লুইড অ্যান্ড লস, মানে ইলেকট্রোলাইট লস হয়ে এটা হতো। কিন্তু এখন গ্যাস্ট্রোএন্টারাইটিস ইজ নট এ কমন কজ অফ অ্যাকিউট রেনাল ফেলিওর, কারণ মানুষ খুব সচেতন এখন। মানুষ একটা ওআরএস খাচ্ছে বা অসুবিধা হলে স্যালাইন দিয়ে ব্লাড। ব্যাপারটা কি হয়, ডায়রিয়া ভমিটিং হলে প্রেশারটা কমে যায়। আচ্ছা, প্রেশারটা কমে গেলে কিডনির যে পারফিউশন প্রেশার সেটা কমে যায়। সেটা কমে গেলে পেশাব হবে না, এবং আস্তে আস্তে যদি এটা পারসিস্ট করে তখন ওই কিডনিটা ড্যামেজ করে। কিডনির ভিতরে কি আছে? ছাকনি আছে আর টিউবুল আছে, অ্যাবজর্পশন। এই ছাকনির ভিতরে ড্যামেজ করে আর টিউবুলগুলি ড্যামেজ করে। আগে দেখা গেছে যে আপনি যদি একটা মানে অ্যাকিউট কিডনি ফেলিওরের রোগী যদি আপনি 2 দিন 3 দিন আনেন, কোনো রোগী রিভার্সেবল, ইট ইজ রিভার্সেবল বাট আপনার একটা ডায়রিয়া ভমিটিং হয়ে পেশাব 5 দিন 10 দিন হয় না, তখন যদি আপনি আসেন সেটাকে ভালো করা যায় না, কারণ তখন অলরেডি টিউবুল ড্যামেজ হয়ে যায়। ফিল্ট্রেশনে যাই হোক, টিউবুল ড্যামেজ হয়ে গেলে ফিল্টারও হয় না, টিউবুল অ্যাবজর্পশনও করতে পারেন না। সেই ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আসেন আপনি, দিস ইজ রিভার্সেবল। তাহলে একটা মানে কারণ ছিল গ্যাস্ট্রো। এখন যেটা মেইনলি কারণ হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাকিউট রেনাল ফেলিওর। এটা দুইটা ভাবে হয়, একটা হলো শরীর থেকে ব্লিডিং হয়, একটা আরেকটা হলো র‍্যাপডোমায়ালিস আর মাসল ইনজুরি। মাসল ইনজুরি হয়ে কিন্তু ওই মাসলের যে মায়োগ্লোবিন সেটা কিডনিতে ড্যামেজ হয়। অনেক সময় দেখবেন যে নৌকাডুবি বা ইয়েতে হঠাৎ করে অনেক সময় দেখবেন অ্যাসাল্ট, একটা লোককে অনেকে মারলো, মারার পরে হঠাৎ করে কিডনি কি হয়, মাসল ড্যামেজ হয়ে মাসলের যে একটা মায়োগ্লোবিন সেটা কিডনিতে ব্লক করে দেয়। সেইটা দিস ইজ কমন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো হসপিটাল, যেটা আমরা বললাম হসপিটালে যেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ড্রাগস। আরেকটা যেটা হলো মহিলাদের যেন পোস্টমর্টম হেমোরেজ বা সেপটিক অ্যাবর্শন। আরেকটা হলো যে সেপ্টিসেমিয়া, বডির যে কোনো ইনফেকশনের ওনাদের যেমন হয় আমাদের, সেটার থেকে হঠাৎ কিডনি অকেজোর কারণ, এইগুলি কমন। আরেকটা হলো ড্রাগসের সাথে কেন অকেজো হবার সম্পর্ক রয়েছে? মানে আপনি যে বলছিলেন স্যার অ্যাকিউট কিডনি ইনফেকশন, এটির সাথে সেপ্টিসেমিয়ার একটি এডি সেপ্টিসেমিয়া ব্যাকটেরিয়া যদি আপনি ব্লাড ইনফেকশন, ডিফারেন্ট সাইটোকাইন্স লিভারেশন হয়, তারপরে ওনারা আরো বলবেন কার্ডিওলজি ভ্যাসোকনস্ট্রিকশন করে পারফিউশন কমে যাবে আস্তে আস্তে। আর তাছাড়া সেপ্টিসেমিয়া কাদের হয়, মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট থাকে ইনফেকশন শরীরে। সেটা আরেকটা জিনিস যেটা হলো যে ড্রাগস, ভেরি ইম্পর্টেন্ট, যে ওভার দ্য কাউন্টার আমরা ড্রাগ খাই, ইভেন সিম্পল অ্যান্টিবায়োটিক্স আমরা অনেকেই জানেন না, কুইনোলিন আমরা পাই। আমি অনেক পেশেন্ট পাইছি, প্রায় 30-40টা সিম্পল অ্যান্টিবায়োটিক 2টা একটা খাওয়ার পরে অ্যাকিউট রেনাল হয়ে যেত। যেমন হয় স্কিনের, অনেক সময় স্কিন ইনফেকশন হয় না, 1-2টা ড্রাগ খাওয়ার পরে প্যাম্পিকাস হলো সেরকম, কিন্তু অ্যান্টিবায়োটিক উই ডোন্ট নো, we are using this drug। স্যার এক্ষেত্রে আমি একটু আরেকটা হলো নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ড্রাগস, বেদনানাশক। আরেকটা হলো অনেক সময় এখন কমে গেছে আয়ুর্বেদিক, তারপরে বাইরের যে ওষুধ, আগে তো অনেক এরকম পাওয়া যেত কিডনি ভালো করার জন্য ওষুধ খাওয়া দিচ্ছে। আপনি তো জানেন না বাইরের থেকে কি ওষুধ আয়ুর্বেদিক খাওয়ায় কি খাওয়ায়, ইউ ডোন্ট নো সায়েন্টিফিকলি। আরেকটা আছে, অনেক আছে, যেমন বলতে চাই না, কামরাঙ্গার রস খাওয়ার পরে আমরা অ্যাকিউট ইনজুরি পাচ্ছি, স্টার ফ্রুটের। এটা অল্প খেলে হয় না, বেশি খাইলে এটা পরিমাণে একসাথে খেলে অনেকের এগুলো। এই জন্য আমরা অনেক সময় জিজ্ঞেস করলে কামরাঙ্গা খাওয়া যাবে, 1-2টা খেতে পারেন, কিন্তু একসাথে অনেকগুলি খেলে এটা ড্যামেজ। দিস আর দ্য অ্যাকিউট রেনাল ফেলিওরের কারণ। স্যার অ্যাকিউট রেনাল ফেলিওরের অন্যতম যেটা কারণ আপনি এত সুন্দর করে পুরো আলোচনায় বুঝিয়ে বলেন, আমি যদি একটু ছোট্ট করে বলি যে শরীর থেকে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, সেটি বমির মাধ্যমে হোক, ডায়রিয়ার মাধ্যমে হোক, কিংবা রক্ত বেরিয়ে যায় যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তাহলেই সেক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। কিন্তু এটা কি রিভার্সিবল, মানে আবারও আগের অবস্থায় ফিরে নিয়ে যায়? এটা সেটাই বললাম, যদি আর্লি স্টেজে আপনি যদি করেন তাহলে রিভার্স। তবে একটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ দ্য কজ, কি সেটিং হচ্ছে। আপনি যদি সেপ্টিসেমিয়া হয় ওইটা রিকভার করে ডিফিকাল্ট, আপনি আইসিইউ সেটিং এ ওইটা রিকভার ডিফিকাল্ট, আপনি যেমন পোস্টপার্টাম সেপটিক অ্যাবর্শনের থেকে সেটা হবে। তো সেটিং ইজ ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কখন করতেছেন সেটার পর, কোথায় ট্রিটমেন্ট করতেছেন সেটার পর, চিকিৎসকের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই। হ্যাঁ, বিকল্প নাই। এবং
5-6টা ফ্যাক্টর আছে, কোথায় চিকিৎসা করতেছেন, কখন রুগী আসছে, কি কারণ, এবং তারপরে হলো আমার দেখতে হবে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস কি। এখন দরকার হলে যদি ডায়ালিসিস লাগে ডায়ালিসিস দিতে হবে, এবং দেখা গেছে 4-5 সপ্তাহ পরে কিন্তু ওপেন করে কিডনি। হ্যাঁ, কিডনি তো প্রথমে পেশাব হয় না, পরে করার পরে কিন্তু আবার পেশাব শুরু হবে, পেশাব হইলেই ক্রিয়েটিন নামতে থাকবে, কারণ কিডনির ফাংশনই হলো শরীর থেকে খারাপ জিনিসগুলো। আর যদি কিডনি ব্লক হয়ে থাকে, সোজা কথা, কিডনি যদি কাজ না করে তাহলে তো ওই জিনিসগুলি বের হবে না, তখনই এই বিভিন্ন মেটাবলিক সিস্টেম যেগুলো। এই যে ব্লক হবার কারণে জিনিসগুলো বেরোতে পারছে না, ব্লক হবার পেছনে উল্লেখযোগ্য একটি কারণ হলো পাথর, কিডনিতে পাথর সহ আরো বিভিন্ন কারণ রয়েছে। এগুলো স্যার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, তবে স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আসলে কিডনিতে কি ধরনের জটিলতা হয়, সেক্ষেত্রে ব্লক হবার ঝুঁকি কতটুকু, কি কি কারণে ব্লক হয়, স্যার বিস্তারিত জানবো। তবে স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আমরা বুকে ব্যথা হয়েছে, এটি তো হৃদরোগের অন্যতম উপসর্গ, তবে আমাদের দেশে অধিকাংশ ব্যক্তি বুকে ব্যথা হলে সেটাকে অ্যাসিডিটি ভেবে ভুল করে ফেলে এবং দেখা যায় সময় ক্ষেপণ করছে। আসলে কোন ব্যথাটাকে আমরা অ্যাসিডিটির ব্যথা ভাববো এবং কোনটি আসলে হৃদরোগের কারণে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে এটা একটা বড় সমস্যা, এবং যদি সঠিকভাবে ডায়াগনোসিস না হয়, আমরা জানি যে হার্টের যদি অ্যাটাক হয় বা বুকে ব্যথা হয় 1 ঘন্টার ভিতরে 45 মানে কোনো কোনো জায়গায় বলে অর্ধেক মানে 50% রোগী কিন্তু মৃত্যুবরণ করে। যে মৃত্যুটা হয় ওই মৃত্যুর 50% হচ্ছে 1 ঘন্টার ভিতরে। তাহলে আমি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু রোগী কিন্তু হারায় ফেলবো। এবং তাকে বলা হচ্ছে যে 60 মিনিট মানে 60 মিনিটের ভিতরে যদি চিকিৎসা শুরু করা যায় হার্টের, তাহলে কিন্তু তার মাসেল সেফ হবে। এবং 60 মিনিটের পর থেকে প্রতি মিনিটে মাসেল ধ্বংস হতে থাকে, নষ্ট হতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইনিশিয়াল 1 আওয়ার মানে 1 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, মৃত্যু থেকে বাঁচানো প্লাস চিকিৎসা শুরু করাটা খুবই জরুরি। 6 ঘন্টার ভিতরে যদি আমি ট্রিটমেন্ট শুরু করতে পারি অনেক সেফ হবে। 12 ঘন্টার ভিতরে চিকিৎসা করা যায় মানে হার্ট অ্যাটাকের, সেই ক্ষেত্রে মাসেল কিছুটা হলে সেফ হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমার জানা উচিত যে কোন ব্যথাটা হার্টের ব্যথা। যেমন এখন আমরা কিভাবে এটা বুঝবো, একটা ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করি। যেমন আপনি দেখেন আকাশে যদি মেঘ থাকে তাহলে বুঝবেন যে ঝড় তুফান আসতে পারে বৈশাখের সময়, তাই না? এখন এখানেও কিন্তু এরকম একটা পরিবেশ থাকে। পরিবেশটা কীরকম, যেমন বয়স 45 ইয়ার্স, মেল ফিমেল 55 ইয়ার্স বা এর আশেপাশে, এবং তার হচ্ছে কি তার প্রেশার আছে, উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, উনি ধূমপান করেন, কেউ ডায়াবেটিস থাকতে পারে, কারো রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, মানে খাবার দাবারের কোনো হিসাব নাই, যেখানে পাচ্ছেন সেখানেই খাচ্ছেন, এরকম ওজন বেশি, কায়িক পরিশ্রম করছেন না, তাই না? এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি আমি দেখি যে বুকে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই এটা বিবেচনা নিতে হবে এই ব্যথা কেন হচ্ছে। আমি অ্যাসিডিটির ব্যথা বলে এইটাকে উড়িয়ে দিতে পারবো না। এখন আসেন তারপর ব্যথাটার ধরন কী হবে। ব্যথাটা সাধারণত বুকের একেবারে মাঝখান বরাবর ব্যথাটা হয়, এবং এই ব্যথাটা কখনো কোনো বলে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, এবং বিভিন্ন ছবিতে দেখবেন হাতির পা দেওয়া আছে বুকের উপরে, তাহলে এটাতে ইন্ডিকেট করা হচ্ছে যে এত বেশি ব্যথা হয় যেন এখনই মৃত্যুবরণ করবে, এই ধরনের ব্যথা। এবং ব্যথাটা দেখা যায় যদি 20 মিনিট বা 30 মিনিটের বেশি যদি থাকে তাহলে অবশ্যই হার্ট অ্যাটাকের হিসাবে বিবেচনা করতে হয়। এবং এই ব্যথাটা কোথায় থাকবে, বুকের মাঝখানে, কখনো কখনো পেটের উপরে অংশে আসতে পারে, কখনো কখনো ব্যথাটা হাতের বাম দিকে যায় এবং একেবারে নিচ পর্যন্ত চলে আসে, ডান দিকেও যেতে পারে, পিছনে যেতে পারে, চোয়ালে আসতে পারে ব্যথা, তারপরে ঘাড়ে আসতে পারে ব্যথা। তাহলে এই ব্যথাটা তাহলে বুক থেকে শুরু হবে, বিভিন্ন জায়গায় কিন্তু ট্রান্সমিশন হতে পারে। এর পাশাপাশি আমরা আরেকটা দেখি খুব সোয়েটিং হয়, কিন্তু একেবারে ঘামে যাচ্ছেন, মানে খুব সোয়েটিং হবে, অনেকের বমিও হতে পারে ব্যথার পাশাপাশি। তারপর হচ্ছে আমরা যেটা দেখি যে এরকম যদি একটা ব্যথা হয়, এই ব্যথাটা কমে কিসে, যদি নাইট্রেট জাতীয় ওষুধ স্প্রে যদি দেখা যায় জীবের নিচে, ব্যথাটা কমে যায়। তারপর হচ্ছে হার্টের ব্যথা তীব্র ছাড়াও কারো কারো তো মৃদু ব্যথা নিয়ে তো আসতে পারেন। তো মৃদু ব্যথা সেই ক্ষেত্রে আমরা কীভাবে আমরা নির্ণয় করব,
যেমন একজন মানুষ আগে হাঁটতে পারতেন, সিঁড়ি বেয়ে উনি 4 তলা 5 তলা উঠে চলে যেতে পারতেন। এখন উনি বলেন যে আমি 2 তলা উঠলে বা 1 তলা উঠলে আমি হাঁপিয়ে যাচ্ছি, বুকে কেমন যেন চাপ দিয়ে আসতেছে। তারপর উনি বাজারে চলে যেতেন হেঁটে হেঁটে, এখন কিছু দূর যাওয়ার পর উনি যেতে পারেন না। হাতে আগে 10 কেজি ওজনের জিনিস নিয়ে আসতে পারেন, এখন হাতে জিনিস নিয়ে আসতে পারেন না, উপরে উঠে যাচ্ছে না, বুকে কেমন চাপ লাগতেছে, হাঁপিয়ে যাচ্ছেন। তাহলে এই ধরনের যদি পরিস্থিতি হয়, অবশ্যই কিন্তু বিবেচনা নিতে হবে আমার রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা। হার্টের গায়ে যে রক্তনালী, অন্য রক্তনালী না, কিন্তু আবার হার্টের গায়ে 2টি রক্তনালী থাকে, ওখানে সমস্যা থাকতে পারে। এখন আসে আমরা যে সবচেয়ে কমন যেটা রিফ্লাক্স ইসোফেজাইটিস, যেটাকে আমরা বলি জার্ড বলা হয়, যেটাকে মানে এটার সাথে কনফিউশন হয়। মানে এখানে কি বুকের মাঝখান বরাবর সেন্ট্রাল চেস্টে বার্নিং সেন্সেশন হয়, মনে হচ্ছে যে এখানে আগুন ধরে দিচ্ছে, এরকম মনে হয়, যেটাকে রিফ্লাক্স ইসোফেজাইটিস আমরা বলি। সেটা কাদের হয়? যেমন যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খাচ্ছেন, যাদের ওজন বেশি, তারপর হচ্ছে খাবারের স্পাইসি খাবার যে বেশি খাচ্ছেন, খাবারের পরে যখন শুয়ে থাকেন, শুইলেই দেখা যায় উপরের দিকে উঠে যায় এবং বুকটা জ্বালা পোড়া শুরু হয়। তারা আবার যদি বালিশ দেন, 2-3টা বালিশ দিয়ে শুন, তখন কিন্তু জ্বালা পোড়াটা কম হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা স্টোমাকের পেইন বা এই ধরনের যে অ্যাসিডিটির পেইন, সেই পেইনটা কিন্তু অনেকটাই কিন্তু খাবারের সাথে সম্পর্কিত এবং এটা পজিশনের সাথে কিন্তু রিলেটেড, কিন্তু অনেকটা পজিশনের সাথে। আর হার্টের ব্যথাটা কিন্তু তার কাজের সাথে রিলেটেড। যেমন এক্সারশন, আমরা বলি যে কাজ করলে ব্যথাটা বাড়ে, রেস্টে গেলে কিন্তু ব্যথাটা কমে যায়। এছাড়াও কিন্তু বুকে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। যেমন কারো যদি লাংসে ইনফেকশন হয়, যেন বুকে যদি ইনফেকশন, বুকে ব্যথা করবে। তারপরে হচ্ছে যেমন হাড্ডি থাকে এখানে না, হাড়ের ব্যথাও কিন্তু হইতে পারে, হাড়ের ব্যথাগুলো থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে যখনই আমরা ব্যাকগ্রাউন্ডটা সে আকাশে মেঘের মতো, যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি বুকে ব্যথা হয়, সেই ব্যথাটা যদি হার্টের ব্যথার মতো হয়, অবশ্যই তাকে কি করা উচিত? একটা ইসিজি করা উচিত। আমরা বলি ট্রোপোনিন করার জন্য একটা ট্রোপোনিন দেখা উচিত। এই 2টা টেস্ট মাস্ট তার করা উচিত অ্যাটলিস্ট। একদমই। তার মানে তাৎক্ষণিকভাবে সেটার অবশ্যই ডায়াগনোসিসে যাওয়া, মানে এটার কোনো বিকল্প নেই। আমরা ভাবছি বুকে ব্যথা হয়েছে, হয়তো অ্যাসিডিটির ব্যথা, অ্যান্টাসিড খাচ্ছি, অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি, সময় ক্ষেপণ করছি, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডই পড়ে না। আপনি যেমনটি বলছিলেন, একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, যেমনটি বলছিলাম, বুকে ব্যথা মানেই সবাই ধরে নিচ্ছে অ্যাসিডিটি। আবার অনেকে অতিমাত্রা আতঙ্কিত হয়ে যাচ্ছেন অ্যাসিডিটি ব্যথাকে বুকে ব্যথা বা হৃদরোগের ব্যথা ভেবে। তেমনি আপনাদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে কোমর ব্যথাকে সবাই ধরেই না কিডনি জটিলতা, মানে আমার কোমর ব্যথা করছে মানে আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কিডনিতে ব্যথা হয়েছে। আবার দীর্ঘদিন কিডনি সমস্যা, কিন্তু বিষয়টি নিয়ে সচেতন নন। আপনি কি বলতে চান? খুবই সুন্দর প্রশ্ন। ইনফ্যাক্ট আমার প্র্যাকটিসে 60% রোগী আসেন কোমরে ব্যথা আর কিডনি অসুবিধা। অ্যাকচুয়ালি কিডনি পার্সি, কিডনির জন্য ব্যথা খুব যদি হয় খুব ডাল পেইন। আর কিডনির জন্য তো ব্যথার যেটা আসল কারণ, সেটা হলো যে কিডনিতে পাথর আছে, পাথরটা যদি মূত্রনালীতে যে আটকে যায় তখনই ব্যথা হয়। সেই ব্যথার একটা ওনার যেমন একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, আমাদের এই ব্যথার একটা, সেটা হলো পেশাবের রাস্তা যেখানে ব্যথা হবে, তীব্র পেইন হবে রাত্রে বা হঠাৎ করে 2 ঘন্টা 3 ঘন্টা তীব্র পেইন হবে। সেই পেনটা রেডিয়েশন হবে, রেডিয়েশন টু দ্য প্রাইভেট পার্টস নিচের দিকে, এবং 2 ঘন্টা থাকবে। ওনার মতো যেমন হার্টে সোয়েটিংও হবে, 2 ঘন্টা পরে সম্পূর্ণ সুস্থ। এই হিস্ট্রি দেখে কিন্তু আমরা 80% ডায়াগনোসিস করতে পারি। তারপরে আমরা ডাল পেইন হতে পারে যদি ইনফেকশন থাকে, ক্যাপসুলটা ট্রেসিং হয়, হয়, তখন ডাল পেইন। বাট পার্সি সিভিয়ার পেইন ইজ নট কিডনিতে হয়, এক্সেপ্ট স্টোন যদি থাকে। এখন অনেক সময় ওইটাও ওনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি দেখছি অনেক সময় কিছুই পাওয়া যায় না, কিন্তু একটা রোগ আছে যেটা আমার লাইফে দেখছি। আমি যদি রোগী ভালো করে না দেখেন, সেটা হারপিস বলে, জস্টার বলে একটা জিনিস। সেটা একটা পেইন হয়, একদিকে হয় নার্ভের বুকের একদিকে, নার্ভের ভিতরে একটা ভাইরাল ইনফেকশন হয়, এবং সেটা এখান থেকে ওই নার্ভের এখান থেকে একদিকে হয়, ফোসকা পড়বে বা ফোসকার পর আগে তীব্র ব্যথা হয়। সেটা যদি আপনি কেয়ারফুলি না দেখেন, যেটা আমিও দেখছি আমার লাইফে 7-8টা রোগী এরকম ডায়াগনোসিস করতে হয়েছে, কিছুতেই নাই, কিন্তু বলে যে আমার পিছনে একটা ফোসকার মতো। এইটা কিন্তু হারপিস, এটা আপনি জানতে হবে, একটু স্পেশালাইজড কথা। ওটা উপরেও হইতে পারে, উপরের দিকে হইতে পারে, নিচেও হইতে পারে, চোখের এটা, সেটা তীব্র ব্যথা হয়। সেই ব্যথার জন্য আমি আমার শ্রদ্ধেয় টিচার কাদরি স্যারের আন্ডারে ছিলাম, তখন এইরকম যে হারপিস জস্টারের পেইন, লোক রোগী ফ্লোরে বেঁচে ঘোরাঘুরি করে, এত সিভিয়ার তীব্র হয়। এবং এর চিকিৎসা করার পরেও পোস্ট হারপিটিক পেইন একটা টার্ম আছে, সেই ব্যথা হয়। কাজে সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আপনার কাছে যখন আসবেন রোগী তো শুনতে হবে, শোনার পরে আমরা সিম্পল একটা ইউরিন টেস্ট করি, অ্যালবুমিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা, একটা কিডনি ফাংশন করি যে কিডনিটা ভালো আছে কিনা, একটা আলট্রাসোনোগ্রাম, এই 3টা টেস্ট করব। 3টা টেস্ট করে আমি বলে দেবো যে আপনার কিডনির কোনো সমস্যা নাই, ক্লিয়ার।
মানে যে ডায়াগনোসিসের মাধ্যমে কনফার্ম করা যায়। কিডনির টেস্ট করতে হলে আপনি রক্তের ভিতরে হিমোগ্লোবিনটা দেখেন, ক্রিয়াটিনটা, কিডনি ফাংশন, ক্রিয়াটিন বলি, আরেকটা বলি ইজিএফআর পরে বলবো, কারণ ক্রিয়াটিন ইজ নট এ গুড ইন্ডিকেটর ফর কিডনি ফাংশন। কিন্তু আমরা সেটা ধরেই নিচ্ছি ক্রিয়াটিন আমরা বলি না, আমি এই জন্যই বলি ক্রিয়াটিন নরমাল থেকেও কিডনি ফাংশন ডিটোরিয়েট করতে পারে। যেমন আমার 70 বছর, আমার ক্রিয়াটিন নরমাল থাকে, কিন্তু ইজিএফআর কিডনির কার্যক্ষমতা কমে যায়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকের জন্য। কারণ হলো কিডনির ফাংশন প্রত্যেক বছরে 1 ml করে কমে যায়, অর্থাৎ 10 বছরে 10 ml কমে যাবে। অর্থাৎ বয়স যখন হবে কিডনির কার্যক্ষমতা এমনি কম থাকবে। কাজে কিডনি ক্রিয়াটিন নরমাল থেকেও কিন্তু আপনার ইজিএফআর আমরা বলি কমে যেতে পারে। তার মানে একটু যারা বয়োজ্যেষ্ঠ তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনের পাশাপাশি ইজিএফআর করাটা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট দ্যাট ইউ ক্যানট ডিক্লেয়ার। আরেকটা হলো যে আমরা যখন ক্রিয়েটিন করি একটু ল্যাবরেটরি রেফারেন্স ভ্যালু আছে, সেটা দেখতে হবে যে 1.3 1.4। আরেকটা ভুল করে দুইটা ইউনিট আছে এসআই ইউনিট, মাইক্রোমোল 115 মাইক্রোমোল। স্যার আমার তো 115, আমার আগে ছিল 102, দুইটা 2 ইউনিট। সো এটা খেয়াল করতে হবে। আর একটা দেখা কোনো সময় আমরা লেবেল করি না দ্যাট ইউ আর সাফারিং ফ্রম কিডনি ডিজিজ, ইউ হ্যাভ টু ডু অ্যানাদার টেস্ট, কনফার্ম ইট। এরকম অনেক হয়েছে। আমি যখন রাজশাহী ছিলাম, এক ভদ্রলোক, শিক্ষিত লোক, এক জায়গায় ক্রিয়েটিন পরে আমার কাছে নরমাল। এখন ওই যে ডাক্তার সাহেব বলছে তার প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া, এটা তো ন্যাচারাল হইতে পারে। সো যখনই আপনি কোনো রোগীর লেবেল করবেন রেনাল ফেলুর, আপনি ভালো করে সঠিক তথ্য জেনে তারপরে করতে হবে। প্লাস উনি যেমন বললেন আকাশের মেঘ, আমাদেরও তো জানতে হবে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, কিডনি স্টোন আছে, পলিসিস্টিক কিডনি আছে। স্যার এই যে আমরা কিডনি স্টোন নিয়ে বারবার কথা বলছি, একটু যদি জানতে চাই স্যার, কিডনি স্টোন যাদের হয়েছে তাদের পরবর্তীতে রিকারেন্স রেটটা কতটুকু, মানে আবার হবার প্রবণতা কতটুকু? আমি তাহলে বলি কিডনিতে স্টোন হবে কেন? কিডনি তো একটা পেশাব তৈরি হয়, ফিল্ট্রেশন হয় পেশাব। কোথেকে তৈরি হচ্ছে? পাথর। কি এত বড় বড় পাথর, আমার কাছে ছবি আছে। কিডনি তো পাথর, এই যে হাঁসের ডিমের মতো মূত্র তৈরিতে পাথর, কোথেকে আসতেছে? তাহলে এটা হলো এই যে আমরা যে ব্লাডটা যায়, এটা ফিল্টার হয়ে ওর উপাদান থাকে। সেই উপাদানগুলি কি মেটাবলিক ফ্যাক্টর, একটা মেটাবলিক ফ্যাক্টর, একটা জেনেটিক ফ্যাক্টর, একটা এনভায়রনমেন্ট ফ্যাক্টর। যেমন উদাহরণ দিই, হাইপার ক্যালসিমিয়া, হাইপার অক্সালিউরিয়া, হাইপার ইউরিসেমিয়া, আর একটা আছে ইউরিক অ্যাসিড লেভেল, আর সাইট্রেট হলো গলিয়া দেয়, ওইটা কম থাকে। এইগুলি ওই ভিতরে যায়, ফিল্টার হয়, ফিল্টার হয়ে ওইটা ডিডাস তৈরি করে। এবং কখন করে? যখন একটা ভালো এনভায়রনমেন্ট পায় ওনার মতো। আস্তে আস্তে ছোট বালকরা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে তারপরে ফ্যাক্টর যদি থাকে, যেমন রাস্তা ব্লক আছে, ইনফেকশন আছে, আস্তে আস্তে বড় হয়। বড় হইতে তো বড়, যদি উপসর্গ থাকে, অর্থাৎ যেমন অক্সালেট স্টোনগুলো স্পাইকি থাকে, উপসর্গ থাকলে ব্যথা তো হয় না, ওই যে বললাম পাথর না গেলে, সুন্দর করে বসে থাকে। তারপরে যদি পেশাবের সাথে রক্ত যায়, তাহলে ডাক্তার কাছে আসে। যদি রক্ত না যায়, ইনফেকশন না থাকে, দে ডোন্ট কাম। সো দ্যাট ইজ গ্রোইং স্ট্যাগন ক্যালকুলাস। স্ট্যাগন মানে কিডনির সাইজের মতো পাথর হয়ে যায় ওই জায়গায়। তখন তারা রুটিন টেস্ট করে না, বড় হইতে থাকে। তাহলে পাথরটা হচ্ছে ফিল্টার করে উপাদানগুলি থাকে। যেটা আপনি উত্তর দিচ্ছিলেন যে কি স্ট্যাটিস্টিক্স, 55 বছর পরে রিকার করে 40 to 50%। আচ্ছা 10 বছর পরে রিকার করে about 70-75%। অর্থাৎ একবার বিদেশে গেছে, আসছে, বিদেশ থাকলে ওই যে স্টোন বেল্ট এরিয়া আমরা বলি, তার মানে হতে পারে, কিন্তু সুযোগটা অনেকটা কম। না, একটু বলি, ওইখানে হলো পাথর ফেলে দিলেন, আবার এই পাথরটাও হবে যদি আপনার ওই মেটাবলিক ফ্যাক্টরগুলি যে কারণে হয়েছে সেগুলি যদি আপনি চিকিৎসা। সো সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দেয়ার ডেফিনেট, বাট অ্যাট দ্য সেম টাইম মেডিকেল ট্রিটমেন্ট শুড বি দেয়ার, সো দ্যাট আপনার এই যে প্রসেস, এই যে প্রসেসের ভিতরে তৈরি হচ্ছে যে মেটাবলিক ফ্যাক্টর, সেইগুলি কিন্তু আবার অ্যাড্রেস করতে হবে, না হলে তো আবার আসবে 10 বছর পরে, 5 বছর আবার স্টোন করবে, আবার অপারেশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টোন। আর স্টোন হলে বুঝতে হবে, আমরা যেটা বলি পানিটা বেশি খেতে হবে, ডাইলিউট করে রাখেন, কারণ এটা তো কনসেন্ট্রেট হয়ে ডিপ্লেস হয়ে সুপার স্যাচুরেশন হয়ে, মানে এই ক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশনের বিকল্প কিছু নেই, অবশ্যই সচেতন হওয়া জরুরি। একটু স্যারের কাছে যাব। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে, যারা হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, যাদের বিভিন্ন ধরনের সমস্যা, দীর্ঘমেয়াদী জটিলতা, যারা হৃদরোগের জন্য নিয়মিত ওষুধ সেবন করছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? সুন্দর প্রশ্ন। তবে বর্তমানে আপনি দেখবেন যে হৃদরোগের চিকিৎসা অনেক রোগীর কিন্তু স্ট্যান্ড লাগানো থাকে বা বাইপাস অপারেশন করা থাকে। তো আমি এই সব রোগীদের জন্যই কমন কিছু কথা আমি বলবো। বিশেষ করে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, হার্ট অ্যাটাক, যাদের রিং লাগানো, যারা বাইপাস যারা করছেন,
তাদের জন্য কিছু উপদেশ থাকবে। আর আমাদের জেনারেল পপুলেশন তাদের হৃদরোগ প্রতিরোধের জন্য আমি কিছু কথা বলবো। প্রথমত যারা এই রোগে ভুগছেন তাদের জন্য আমি বলবো নিয়মিত ওষুধ খেতে হবে। ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না। ধূমপান একেবারেই বন্ধ করে দিতে হবে, অ্যালকোহল বন্ধ করে দিতে হবে, ড্রাগ অ্যাডিকশন বন্ধ করতে হবে, উচ্চ রক্তচাপ অবশ্যই যদি ওষুধের প্রয়োজনে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে হবে। তার পাশাপাশি খাদ্যাভ্যাসে অবশ্যই পরিবর্তন আনতে হবে। আমরা হার্ট হেলদি খাবারের কথা বলবো। স্যাচুরেটেড ফ্যাট একেবারেই বাদ দিয়ে দেওয়া উচিত। পলি আনস্যাচুরেটেড ফ্যাট বেশি খেতে হবে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং যে খাবার, যেমন আমাদের দেশে খুব কমন হলো ইলিশ মাছ এবং সমুদ্রের মাছ, এই সমস্ত মাছের ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তাহলে এই ধরনের খাবারগুলো আমরা খাবো। শাক সবজি ফলের কথা আমরা বলি, দৈনিক হাঁটবো 30 মিনিট করে, শরীরকে অ্যাক্টিভ রাখবো। এর মাধ্যমে কিন্তু হৃদরোগীরা সুস্থ থাকতে পারবেন যারা আক্রান্ত, এবং তাদের অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর ফলো আপে যেতে হবে। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, রক্তের বিভিন্ন টেস্টের মাধ্যমে তার হার্টের অবস্থা জেনে ওষুধপত্রগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। এর মাধ্যমে কিন্তু উনি একজন অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবেন এবং সমাজকেও কিছু দিতে পারবেন। তারপর যারা ঝুঁকিতে আছেন, বিশেষ করে আমরা যেই ফ্যাক্টরগুলি বললাম, এই ঝুঁকিতে যারা আছেন তাদের জন্য অবশ্যই, এবং সাধারণ পপুলেশনের জন্য হার্ট হেলদি খাবারের দিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। ট্রান্সফ্যাট যেখানে থাকে সেই ট্রান্সফ্যাটগুলোকে অ্যাভয়েড করতে হবে, স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে হবে। ফ্যাটটা হচ্ছে কি, যেই ফ্যাটটা দেখবে স্বাভাবিক টেম্পারেচারে সলিড থাকে, ওই ফ্যাটগুলো আসলে খাওয়া উচিত না, এই ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা সবজির কথা বলি, শাক কথা বলি, ফলের কথা বলি আমরা বেশি করে, এই ধরনের খাবার। ধূমপান থেকে দূরে থাকতে হবে। প্যাসিভ এবং অ্যাক্টিভ স্মোকিং দুইটাই, যেমন দেখবেন যে ঘরে একজন ধূমপান করতেছেন কিন্তু সব মেম্বার কিন্তু প্যাসিভলি তারা ধূমপায়ী হয়ে যাচ্ছেন, তাদেরও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। সুতরাং প্যাসিভ এবং অ্যাক্টিভ স্মোকিং, অ্যালকোহল, ড্রাগ অ্যাডিকশন। তারপর হচ্ছে আমরা বলবো উচ্চ রক্তচাপে যারা আছেন তাদের অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, যেটা আমরা বলি 140/90 নিচে অবশ্যই রাখতে হবে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোলেস্ট্রল মাত্রা যেমন টোটাল কোলেস্ট্রল 200-র নিচে, ট্রাইগ্লিসারাইড 150-এর নিচে, এলডিএল কোলেস্ট্রল আমরা বলি যে 100-এর নিচে, এইচডিএল কোলেস্ট্রল 60-র উপরে রাখতে হবে। এরভাবে যদি আমরা রাখতে পারি তাহলে অবশ্যই আমরা দেখা যাবে যে হার্টের রোগ থেকে মুক্তি পাবো। তার পাশাপাশি টেনশন, অস্থিরতা, দুশ্চিন্তা এগুলো থেকে মুক্ত থাকতে হবে। টাইপ এ পার্সোনালিটি যেটাকে আমরা বলি। তার মানে স্যার আমরা বলতেই পারি যে নিজেকে সুস্থ রাখতে হলে এই যে আমাদের জীবনযাপন পদ্ধতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল প্রত্যেকটিতে পরিবর্তন আনতে হবে, তাহলে কিডনি এবং হৃদরোগের মতো জটিল রোগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং বাংলা মিশনের দর্শক এবং কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা। প্রিয় দর্শক, আসুন সচেতন হয়ে আমাদের দুজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আমরা এতটুকু তথ্য পেলাম যে কিডনি কিংবা হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এবং সেই সাথে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এবং সেই সাথে কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আসুন নিজেরা সচেতন হয়ে সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন।